তো আমরা আবার ফিরে আসছি আমাদের চ্যাপ্টার 4-এ। চ্যাপ্টার 4 ছিল হচ্ছে পারসেপচুয়াল সিলেকশন। আমরা শুরুতেই বলেছি যে একটা কোম্পানির একজন কনজিউমার যখন কোনো কিছু উপলব্ধি করে সেখানে তার 3টা ধাপ পার হতে হয়। একটা হচ্ছে সিলেকশন, দ্বিতীয়টা হচ্ছে অর্গানাইজেশন এবং তৃতীয়টা হচ্ছে ইন্টারপ্রিটেশন। সিলেক্ট করে, অর্গানাইজ করে এবং ইন্টারপ্রেট করে। তো সিলেকশন করার ক্ষেত্রে মানুষ খুব অল্প কিছুই সিলেক্ট করতে পারে, অনেক কিছুই সে খেয়ালই করতে পারে না, যে কারণে সেটা নিয়ে তার মাথায় কোনো কিছু কাজ করে না। সিলেকশন তার চোখে পড়ে হলে অল্প কিছু জিনিস, বাকি ম্যাক্সিমাম জিনিসই চোখের সামনে দিয়ে যায় বটে, বাট আসলে সেটা তার মানে ভেতরে ঢোকে না। যেমন একটা বিছানার চাদরে অসংখ্য ডিজাইন আছে, আপনি কি সবগুলো ডিজাইন খুঁটে খুঁটে কখনো দেখেছেন? দেখেন নাই। আপনি হয়তো একটা ফুল থাকলে সেটা দেখেন, কারণ ওইটা আপনার চোখে পড়ে, খেয়াল করেন, তারপরে ওইটা নিয়ে আপনি আরো কি ভেতরে বোঝার চেষ্টা করেন এটা কি জিনিস। তো পারসেপচুয়াল সিলেকশনটা হচ্ছে দেখেন, সাবকনসিয়াসলি কনজিউমার্স আর ভেরি সিলেক্টিভ হোয়েন এক্সপোজড টু স্টিমুলি। কোনো কিছু যখন তার কানে আসে, তার চোখে পড়ে, তখন সে খুব সিলেক্টিভ থাকে, সবকিছু সে কিন্তু নেয় না। An individual may look at some things, ignore others, and turn away from still others. কিছু কিছু জিনিস সে দেখে, কিছু কিছু জিনিস সে ইগনোর করে, আর কিছু কিছু জিনিস থেকে সে সরে যায়। In actuality, people receive only a small fraction of the stimuli to which they are exposed. মানুষের চোখের সামনে যত কিছু আসে তার মধ্যে খুব সামান্যই সে আসলে খেয়াল করে দেখে। তো এই বিষয়টা আমরা কিভাবে সে খেয়াল করে সেই আলোচনাটুকু আমরা এখন একটু প্রসেসটা আলোচনা করব। আমরা প্রথমে স্টিমুলাস কি জিনিস সেটা আরেকবার একটু স্মরণ করে নেই, বা স্টিমুলাস এর সাথে সম্পর্কিত বিষয়টা আমরা আগে খেয়াল করি। স্টিমুলাসটা হচ্ছে তার চোখের সামনে যেটা পড়ে সেটাই হলো স্টিমুলাস। স্টিমুলাস কোনো দৃশ্য, চোখের জন্য কোনো দৃশ্য, কানের জন্য কোনো শব্দ, নাকের জন্য কোনো ঘ্রাণ, ত্বকের জন্য কোনো স্পর্শ, আর জিভের জন্য কোনো স্বাদ। এগুলো হচ্ছে স্টিমুলাস। স্টিমুলাস সিঙ্গুলার আর স্টিমুলি হচ্ছে প্লুরাল। তো physical stimuli that affect consumers' perceptions of products and evoke attention include the product itself, its attributes, package design, brand name, advertisements, and commercials. সবগুলোই কিন্তু স্টিমুলি হতে পারে। কি কি হতে পারে? প্রোডাক্ট নিজে একটা স্টিমুলি হতে পারে, প্রোডাক্টের বিভিন্ন বৈশিষ্ট্য, যেমন প্রোডাক্টের শেপ, প্রোডাক্টটা গোলাকার, লম্বা, এটা একটু চোখে পড়ার মতো বিষয় হতে পারে। তারপরে প্যাকেজের ডিজাইন, এটা একটা স্টিমুলি হতে পারে। অর্থাৎ আপনার যে কোনো সময় কোন একটা প্যাকেটের ডিজাইনটা কিন্তু হঠাৎ খেয়াল হয় যে খুব সুন্দর ডিজাইন, তো অথবা একটা অদ্ভুত ডিজাইন। তারপরে হচ্ছে ব্র্যান্ড নেম, নামটা অনেক সময় আপনার চোখে পড়ে বা নামটা অনেক সময় কানে বাজে, এটাও একটা স্টিমুলাস। অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপনগুলো এক একটা স্টিমুলাস। এন্ড কমার্শিয়ালস, কমার্শিয়াল গুলো হচ্ছে বিজ্ঞাপন জাতীয় অন্যান্য যে বিষয়গুলো আছে, যেমন কপি ক্লেম। কপি ক্লেম বলতে বোঝায় যে বিজ্ঞাপনের যে ভাষাটা সেটা চয়েস এন্ড সেক্স অফ মডেল, যে সেখানে ছেলে না মেয়ে, এইগুলো কাজ করে, চোখে পড়ার ক্ষেত্রে কম বেশি হয়। পজিশনিং অফ মডেল, মডেলটা কিভাবে দাঁড়ানো, কিভাবে বসা, কিভাবে তাকিয়ে আছে, তার অঙ্গভঙ্গি, এগুলো এগুলো স্টিমুলাস। সাইজ অফ অ্যাড, বিজ্ঞাপনের যে সাইজটা অনেক বড় সাইজ, লম্বা সাইজ, চিকন করে অনেক লম্বা অথবা গোলাকৃতির, এগুলো এক একটা স্টিমুলাস। এন্ড টাইপোগ্রাফি,
অর্থাৎ ফন্টের যে স্টাইলটা সেটাও হচ্ছে একটা স্টিমুলাস। স্টিমুলাস কত কিছু হতে পারে দেখছেন? স্টিমুলাস কি কি হতে পারে দেখেন। প্রোডাক্ট ইটসেলফ, প্রোডাক্টটা নিজে একটা স্টিমুলাস। এর বাইরেও অ্যাট্রিবিউটস, প্যাকেজ ডিজাইন, ব্র্যান্ড নেম, অ্যাডভার্টাইজমেন্ট এন্ড কমার্শিয়ালস। আর কমার্শিয়ালস এর মধ্যে আরো যেটা বলা হয়েছে কপি ক্লেইমস, মানে ভেতরের বক্তব্য, একটা বিজ্ঞাপনের ভেতরের কথাগুলো। চয়েস এন্ড সেক্স অফ মডেল, আপনি যে মডেলটাকে পছন্দ করেন তার জেন্ডার এবং মানে আপনি যে মডেলটা ওখানে দেখছেন সেই মডেলটা যদি আপনার পরিচিত হয় সেটা, অথবা যদি কম পরিচিত হয়, আর হলো হচ্ছে কোন জেন্ডারের সেই বিষয়গুলো। পজিশনিং অফ মডেল, কিভাবে দাঁড়ানো। সাইজ অফ অ্যাড, অ্যাডের দৈর্ঘ্য অথবা অ্যাডের যে সীমা। টাইপোগ্রাফি অর্থাৎ ফন্টের স্টাইল। অ্যান্ড প্লেসমেন্ট অফ প্রমোশনাল মেসেজেস উইদিন দ্য অ্যাডভার্টাইজিং স্পেস। ওই অ্যাডের মধ্যে ওই কথাটা ঠিক কিভাবে বলা হয়েছে, কোন জায়গায় বলা হয়েছে, শুরুতে বলা হয়েছে না শেষে বলা হয়েছে না মাঝে বলা হয়েছে, এগুলো আহ এক একটা চোখে পড়ার মতো বিষয় হয়ে দাঁড়ায়, খেয়াল করার মতো বিষয় হয়ে দাঁড়ায়। তাহলে স্টিমুলাস কত ধরনের হতে পারে বা কতগুলোকে আমরা স্টিমুলাস বলতে পারি বিজনেসে, ক্লিয়ার? জি স্যার। এই স্টিমুলাস সবগুলোই যে কাস্টমারের চোখে পড়বে তা না। স্টিমুলাস আসবে, চোখের সামনে অসংখ্য আসছে এবং আসবে, তো কিন্তু সবগুলো চোখে মানুষের পড়বে না। কোনগুলো খেয়াল হয়, এটার কিছু গ্রামার আছে। যখন ক্ষুধা লাগে তখন খাবারের দিকে এমনি চোখ যায় বেশি, আর যখন বাসে চড়তে হবে তখন বা কোথাও যেতে হবে তখন পরিবহনের দিকে চোখ যায় বেশি। যখন স্যান্ডেল জোড়া ছেঁড়া থাকে তখন মুচির দোকান সবার আগে চোখে পড়ে, তাই না? আর যখন একটা কলম খুব জরুরি তখন খালি স্টেশনারি দোকানে চোখ যায় যে কলম আছে কোন দোকানে। এগুলো আবার কম বেশি হয়, সেটা আমরা সামনে দেখবো। এখানে একটা বিষয় আমরা একটু মাথায় রাখি, সেটা হচ্ছে স্টিমুলাসটা চোখে পড়া না পড়ার একটা বড় কারণ হয় কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট শব্দের অর্থ কি বলেন তো? Do you know what is contrast? কেউ বলতে পারবেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। কন্ট্রাস্ট মানে হচ্ছে বিপরীত, বিপরীত। তো যখন কালোর মধ্যে সাদা থাকে, সাদার মধ্যে কালো থাকে, এটা একটা কন্ট্রাস্টিং। সাদার মধ্যে কালোটা কিন্তু খুব দারুণ ভাবে ফুটে ওঠে, এটা চোখে পড়ার সম্ভাবনাটা বেশি থাকে। তারপরে লাল এবং হলুদ, এটা বেশ একটার মধ্যে আর একটা ফুটে ওঠে সুন্দর, কিন্তু সবুজের মধ্যে নীল অত ভালো ফোটে না। তো এই যে ফুটে ওঠাটা, যত বেশি ফুটে উঠবে তত বেশি চোখে পড়ার সম্ভাবনা থাকবে, এবং কন্ট্রাস্টিং এর কারণে ফুটে ওঠে বেশি। কন্ট্রাস্টিং, ছেলেরা যেমন কন্ট্রাস্টিং পোশাক বেশি পরে, আর মেয়েরা তুলনামূলক ম্যাচিংটা বেশি পরে। তো কন্ট্রাস্টিং হচ্ছে এই বিপরীতটা, একটার জমিনে আর একটা ফুটে ওঠে। তো এটা যেমন আমরা যদি বলি একটা বিয়ের অনুষ্ঠানে যদি কেউ একটা লুঙ্গি পরে যায়, তো তার দিকে কিন্তু সবার চোখ পড়বে, তাই না? কন্ট্রাস্টিং, সবাই এক ধরনের ড্রেস আর সে হচ্ছে আরেক ধরনের ড্রেস। তো আমাদের এক স্যার বলেছিলেন ক্লাসে যে বিয়ের অনুষ্ঠানে বর তো মানে কনে চেনা খুব মুশকিল হয়ে যায়, কারণ ওখানে অসংখ্য কনে ঘুরতে ফিরতে দেখা যায়। তো সেক্ষেত্রে আমাদের স্যার বলছিলেন, উনি এখন জগন্নাথ ইউনিভার্সিটির ভিসি, স্যার বলছিলেন যে আপনি যদি চান যে সবাই আপনার দিকে খেয়াল করুক, তাহলে আপনি সবচেয়ে দামি ড্রেসটা পরে বিয়ের মানে সেজে গুজে তারপরে গিয়ে একেবারে সাধারণ একটা টেবিলে গিয়ে বসবেন, তখন আপনার দিকে সবার চোখ যাবে, কারণ আপনি কন্ট্রাস্টিং। সবার ড্রেস আপ নর্মাল, আপনি হচ্ছেন একটু আলাদা। তো কন্ট্রাস্টের কারণেও মানুষের চোখে পড়ার সম্ভাবনাটা, খেয়াল হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। এখানে কোনো কন্ট্রাস্টিং কিছু খুঁজে পাচ্ছেন? জি স্যার, চেরি সাধারণত রেড কালার হয়।
হুম, এখানে মূলত সবই সাদা। এখানে কন্ট্রাস্টিং শুধু বোটাটা হালকা একটু। এখানে দেখেন সব সাদা, কন্ট্রাস্ট খুবই কম। তো কন্ট্রাস্ট প্রভোক অ্যাটেনশন, ক্রেস্ট রিমুভ স্টেইনস ফ্রম টিথ। তো এখানে মূলত দেখাচ্ছে যে দাঁতের মধ্যে যেরকম ময়লা থাকে সেই ময়লা দূর হয়ে যাবে। চতুর্দিকে সাদার মধ্যে ময়লা থাকলে যেমন দেখায়, দাঁত হচ্ছে এরকম। তো ওকে, তাহলে আমরা কন্ট্রাস্টিং জিনিসটার মাধ্যমে বুঝলাম যে সিলেকশনটা ক্ষেত্রে কন্ট্রাস্টিং একটা ইস্যু। আমরা স্টিমুলি স্টিমুলি আলোচনার পরে নেক্সটে চলে যাচ্ছি এক্সপেকটেশনস, মানে প্রত্যাশা। প্রত্যাশা এবং প্রত্যাশাহীনতা এটাও কোনো কিছু বাড়ানো বা কমাতে সাহায্য করে। যেমন আহ একটু আগে যেটা বললাম যে আপনার আহ, রাস্তায় হাঁটছেন, ক্ষুধা লাগছে, আপনার চোখ কোন দিকে বেশি যাবে? কোনো খাবারের দোকান, হোটেল, খাবারের আইটেম, এগুলো। এমনকি ফ্রেন্ড সার্কেল এর কেউ যদি আপনার সাথে থাকে, তার কাছে যদি কোনো খাবার থাকে, তো তার পোশাকটার দিকে চোখে পড়ে না, চোখ পড়ে না, চোখটা পড়ে তার হাতের দিকে, কি খাচ্ছে, কারণ আপনার পেটে ক্ষুধা। তখন তার অন্য কিছু খেয়াল হওয়ার চেয়েও খাবারটা খেয়াল হওয়াটা সম্ভাবনাটা বেড়ে যায়। আপনার যখন তাড়া থাকে তখন ওই পরিবহন, খালি রিক্সা, সিএনজি এগুলোর দিকে চোখ পড়ার সম্ভাবনাটা বেশি থাকে। এর বাইরে আপনি কতবার আপনার সামনে দিয়ে সিএনজি গেছে, আস্তে করে গেছে, আপনি সিএনজির পাশ দিয়ে হেঁটে গেছেন, সিএনজি খালি, তাও আপনার চোখে পড়ে না, কারণ আপনার এক্সপেকটেশনটা ওই মুহূর্তে হয়তো অন্য কিছু ছিল। সো কোনো স্টিমুলি কাস্টমার সিলেক্ট করবে কি করবে না, তার খেয়াল চোখে পড়বে কি পড়বে না, এর সাথে এক্সপেকটেশন একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। আহ এরপর হচ্ছে মোটিভ। মোটিভ মানে হচ্ছে তার মানে উদ্দেশ্যটা কি। পিপল টেন্ড টু পারসিভ দ্য থিংস দে নিড অর ওয়ান্ট। সে যেটা চায়, যেটা খুঁজতেছে, ওই মুহূর্তে ওইটাই বেশি তার চোখে পড়ে। এই মোটিভ আর এক্সপেকটেশন প্রায় কাছাকাছি। সে যেটা দেখতে চায়, পেতে চায়, সেটার দিকে সে যেমন, তার যেমন চোখ পড়ে, আর সে যেটা করার জন্য বের হয়েছে, করার উদ্দেশ্যে সে নেমেছে, ওই সময় ওই জিনিস, বিষয়গুলোই তার বেশি চোখে পড়ে। যেমন আপনি যখন অ্যাকাউন্টিং করতে বসছেন, তখন এই সংখ্যাগুলো, প্লাস মাইনাস চিহ্নগুলোর দিকে আপনার খুব সজাগ দৃষ্টি থাকে। তো ঠিক তেমনি একজন কাস্টমার যখন একটা ইঞ্জিন কেনার জন্য সে দোকানে ঢুকেছে, একটা ডিভাইস কেনার জন্য ঢুকেছে, তখন এই ডিভাইসের সূক্ষ্মাতি সূক্ষ্ম ইনফরমেশন গুলো তার চোখে খুব বেশি পড়ে। তো এটাই কাস্টমারের মোটিভটা কি, কোন লক্ষ্য নিয়ে সে এখন ছুটছে, সেই লক্ষ্যের সাথে সম্পর্কযুক্ত স্টিমুলাস গুলো তার চোখে পড়ার সম্ভাবনাটা বেশি থাকে। এটা কি জিনিস? শকিং ইমেজেস ইনডিউস অ্যাটেনশন। তো ইনডিউস মানে হচ্ছে জাগিয়ে তোলে আর কি। শকিং ছবিগুলো, যে ছবিগুলো আসলে তার মানে একটু শক করার মতো, এগুলো হচ্ছে কাস্টমারের অ্যাটেনশনটা বেশি তৈরি করে। নেক্সট হচ্ছে সিলেক্টিভ পারসেপশন। সিলেক্টিভ পারসেপশন হচ্ছে কিছু কিছু কাস্টমার আছে, কিছু কিছু না, ম্যাক্সিমাম কাস্টমাররাই তারা কোনো কিছু দেখবে কি দেখবে না আগে থেকেই ঠিক করে রাখে যে অমুক জিনিস দেখবো, অমুক জিনিস দেখবো না। যেমন আপনার মেসেঞ্জারে যখন আপনি চেক করবেন, তখন নামগুলো একটা একটা করে খেয়াল করেন, মাঝখান থেকে একটা টপকে যান, কোনটা বলেন তো? War. যখন মেসেঞ্জার দেখছেন, দেখতে দেখতে মাঝখান থেকে একটা নাম টপকে সামনে আগান, লিস্টের একটা টপকে যান, কোনটা? স্যার একটা তো অ্যাড থাকে অনেক সময়। ইয়েস, এক্স্যাক্টলি। অ্যাডের যে অংশটুকু, ওইটা কিন্তু আপনি আস্তে করে টপকে যান।
কারণ কি জানেন, আপনার আগে থেকেই মাথায় আছে অ্যাড দেখবো না, আমার সময় নেই তো অ্যাড দেখার, সময় তো আমার নাই। সো অ্যাড এর ওখানে নামটা যাই থাকুক না কেন আপনার চোখে পড়ার সম্ভাবনা কমে যায়। এভাবেই কাস্টমাররা কখনো কখনো সিলেক্টিভ পারসেপশন করে থাকে। যখন আপনার মেসেজ গুলো চেক করেন, সাধারণ যে আপনার মোবাইল মেসেজ, সেখানেও এরকম হয়। যখন আপনি দোকানে যান, তখন আপনি কোনো কোনো তাক আপনি অ্যাভয়েড করছেন, যে ওই তাকে তো সাধারণত আমার প্রয়োজনীয় জিনিসটা থাকে না, সো ওখানে আপনার চোখ এড়িয়ে আপনি চোখকে অন্যদিকে তাকান। এটাকে আমরা বলছি সিলেক্টিভ পারসেপশন। সিলেক্টিভ পারসেপশনের মধ্যে একটা হচ্ছে সিলেক্টিভ এক্সপোজার। এক্সপোজার মানে কি? সামনে ফুটে ওঠা। যখন আপনি ব্লক করে রাখেন কোনো কিছু, যেমন টিভিতে যদি কোনো চ্যানেল ব্লক করে রাখেন, যে ওই চ্যানেলটা আমি দেখবো না, ওটা আমার প্রয়োজন নেই, বা আমি দেখতে আগ্রহী না, অথবা ওটা বাচ্চাদেরকে আমি দেখাবো না, স্বাভাবিকভাবেই সেটা আপনার সামনে, আপনার বাচ্চাদের সামনে এক্সপোজডই হবে না। সিলেক্টিভ এক্সপোজার। একটা কার্টুন পেয়েছিলাম, কার্টুনটা হচ্ছে কি যেন নাম, সামিয়া, শামিমা শ্রাবণী, এরকম কি যেন একটা নাম, একটা মেয়ে বোধহয় কার্টুনটা হ্যাঁ তৈরি হ্যাঁ করে। শামিমা শ্রাবণী, হ্যাঁ। আচ্ছা, তো কার্টুনটা দেখলাম, ভেতরে একটা বাচ্চার সাথে ওর মায়ের কথোপকথন, এটা, এই কার্টুনটা বেশ ভাইরাল হয়েছে, প্রায় বোধহয় 6 না 7 মিলিয়ন দেখা হয়ে গেছে। আমার দেখার পরে খুব মজা লাগলো। জি একটা স্যার। বাচ্চা যে কুকুর নিয়ে এই করে, তো এবং আমি সাথে সাথে ঠিক করলাম যে এটা আমার বাচ্চাকে দেখানো যাবে না, কারণ এটা মায়ের সাথে যে কি ধরনের মানে কথা বলার ক্ষেত্রে যে একটা ঔদ্ধত্য প্রকাশ পায় এখানে। আম্মু তুমি কথা বলো না তো, তাহলে এরকম এরকম তুমি চিল্লাও কেন, এই টাইপের কিছু কথা আছে। তো ওখানে বাচ্চার কণ্ঠটা এত সুন্দর, এত আকর্ষণীয় ভাবে সে বলে, যে এটা বাচ্চাদেরকে হিট করবে দারুণ ভাবে, এবং সে বলে ফেলবে। তো আমার টার্গেটই হচ্ছে আমার বাচ্চারা যেন এই জিনিস দেখতে না পারে। আমি কিন্তু কয়েকবার দেখছি। স্যার এটা কি কার্টুন? এটা একটা কার্টুন। কার্টুন এগুলো বলে? হ্যাঁ, আর এটা বানাইছে মেড কোর্স বাংলাদেশ ইউটিউবার। বাংলাদেশি কোনো মেয়ে এটা ইউটিউবার তৈরি করেছে, সে সে অ্যানিমেশনে খুব ভালো বোঝা যায়, এবং তার চেয়েও সে সংলাপ নির্মাণে আরো বেশি ভালো। অ্যানিমেশনটা খুবই নিম্নমানের, কিন্তু সংলাপটা অসাধারণ। জি একেবারেই মানে ফর্মাল না, ইনফর্মাল কথা দিয়ে সে সাজায়। তো আর বাচ্চারা ঠিক যে ধরনের দুষ্টমি ফাজলামো করে, ঠিক সেটাকেই সে তুলে ধরে অবিকল ওইভাবে, একটু বাড়তিও করে না, একটু কমায় না, যে কারণে খুব মানে টাচ করে। সিলেকশন আপনার এটা নোটিস হবেই, খেয়াল হবে, অনেকগুলো ইউটিউবের ভিডিওর মধ্যে এটা আপনার মানে সিলেকশন আসবে। তো সে বোধহয় 1 মাস না 2 মাস হলো এইটা কেবল ইউটিউবে আপলোড দিয়েছে। এখন আমার টার্গেট হলো যে আমি এটা আমার বাচ্চাদেরকে সামনে দেব না, কারণ দিলে ওরা বারবার দেখতে চাইবে, এবং খুব মজাদার জিনিস এক নাগারে দেখবে, এবং ওর অঙ্গভঙ্গি সব সে খেয়াল করবে, ওর কথার স্টাইলটা পুরোটা সে হজম করবে, এবং এটা আমার উপর ঝাড়বে, বা ওর মায়ের উপরে ঝাড়বে, যেমন তুমি কথা বলো না তো, অথবা তুমি এরকম কিছু আর কি। আমি যখন সিলেক্ট এক্সপোজারটাই আটকে দিলাম, তখন সেটা যত সুন্দর হোক, সেটা কিন্তু টার্গেট কাস্টমারের কাছে যাবে না। তো আমরা এটাই বলছি যে আপনার ওই বিষয়বস্তুটা, বা আপনার যে স্টিমুলি যেটা আপনি কাস্টমারকে দেখাতে চান, সেটা যদি কাস্টমার এক্সপোজারটাই আটকে দেয়, সিলেক্টিভিটি যে ওটা সে দেখবেই না, তাহলে আপনার কিন্তু সব শেষ। কখনো কখনো এই ঘটনা ঘটে, সিলেক্টিভ এক্সপোজার। তারপরে সিলেক্টিভ অ্যাটেনশন। সিলেক্টিভ অ্যাটেনশন is consumers' heightened awareness of stimuli that meet their needs or interests, and minimal awareness of stimuli irrelevant to their needs. মানে যখন সে চিন্তা করে যে এটা অনেকটা এক্সপোজারের মতোই, সিলেক্টিভ এক্সপোজারের মতোই, সিলেক্টিভ এক্সপোজার তো সে দেখবেই না, আটকে রাখে। আর অ্যাটেনশন হচ্ছে সে খেয়াল করবে না, সে চিন্তাই করে আমি এটা খেয়াল করবো না। যেমন একটা বই পড়েছেন কিনা, ফেরা, 2 বোন তারা ইসলাম গ্রহণ করেছে, সেটার কাহিনী। তো সেই বইটাতে তারা আগে খ্রিস্টান ছিল, তারা বলেছে যে আমরা যখন, তাদের সময় বিটিভি ছিল, আর কোনো টিভি ছিল না, তো নামাজের সময় হলে আজান দিত। এখন তাদের টার্গেট হলো যে এই আজানটা অ্যাভয়েড করতে হবে। দিনের মধ্যে 5 বার যে আজান দেয়, ওই সময় নিজের একটা আনমনা থাকার চেষ্টা করতো, এবং এমনিও মন থেকে আসতো যে এটা শোনার কিছু নাই। আমরা যেমন বাহিরের অনেক মাইকের আওয়াজ অ্যাভয়েড করি, সেরকম। এবং টিভিতে যখন আজান দিত, টিভি দেখতে দেখতে হঠাৎ করে আজানের সময় হয়েছে, আজান দিচ্ছে, তখন তারা হয় চ্যানেল
সুইচ করতো, অথবা ওই আজানের সময় একটু ঘাপটি মেরে থাকতো যে না এটা যেন শুনবো না, আমি শুনি না কিছু। এই হচ্ছে সিলেক্টিভ অ্যাটেনশনের মতো। তো প্রোডাক্টের ক্ষেত্রেও কাস্টমাররা অনেক সময় এরকম করে, সিলেক্টিভ অ্যাটেনশন দেয়। সে ওটা খেয়াল করে না, ইচ্ছে করেই খেয়াল করে না, আমি এগুলো খেয়াল করব না, এরকম একটা বিষয় থাকে তার। আর একটা হচ্ছে পারসেপচুয়াল ডিফেন্স। পারসেপচুয়াল ডিফেন্স হচ্ছে when consumers subconsciously screen out stimuli that they find psychologically threatening even though exposure has already taken place. সে ডিফেন্স করে যে এটা আমি শুনবো না, এটা আমার শোনা যাবে না। তো আমি এই যে তিনটা জিনিস বললাম, সিলেক্টিভ এক্সপোজার, সিলেক্টিভ অ্যাটেনশন, পারসেপচুয়াল ডিফেন্স, তিনটা প্রায় কাছাকাছি, একটু ভিন্ন। সিলেক্টিভ এক্সপোজার হচ্ছে তার আসতেই দেয় না, ওই রাস্তা দিয়ে সে হাঁটেই না, সো এটা দেখার সম্ভাবনাও থাকে না। সিলেক্টিভ অ্যাটেনশন হচ্ছে খেয়াল করে, সে বাছাই করে করে, সো যেটা সে খেয়াল করে না সেটা আকর্ষণীয় হলেও তার তার নজর কাটতে পারে না। আর সিলেক্টিভ ডিফেন্স হচ্ছে যে সে ওইটা মন থেকে বের করে দেওয়ার, চোখ থেকে সরিয়ে দেওয়ার, সে সচেতন ভাবে চেষ্টা করে যে এটা আমি দেখবো না, এবং এটা আমি মনের মধ্যে নেব না, এটা আমি কানে নেব না, এরকম। তো আমার ঘরের ভদ্রমহিলা সেদিন বলতেছিল যে অমুক একটা হীরার নাকফুল কিনেছে। তো আমি সেটা মানে পারসেপচুয়াল ডিফেন্স থেকে যে না এটা আমি শুনবো না, সেভাবে করে আস্তে করে মন থেকে দূর করে দিলাম। তো এটা একটি পারসেপচুয়াল ডিফেন্স হতে পারে নাকি? জি স্যার। তো এই গেল হচ্ছে সিলেকশন, পারসেপচুয়াল সিলেকশন। তাহলে মানুষ কোনো একটা স্টিমুলি, কোনো একটা বিজ্ঞাপন, কোনো একটা প্রোডাক্ট, কোনো একটা বিজ্ঞাপনের কোনো একটা ভাষা, কোনো একটা গল্প, এটা দেখবে কি দেখবে না সেটা শুধু ওইটার আকর্ষণের উপরই নির্ভর করে না, আরো অনেক কিছুর উপর নির্ভর করে। তিনটা জিনিস আমরা এখানে বলেছি। নম্বর ওয়ান হচ্ছে তার ওই স্টিমুলাসটা আসলে কেমন, ওর সাইজটা কেমন, ওর রংটা কেমন, ওর কালারটা কেমন, মডেলটা কেমন, প্যাকেজিংটা কেমন, এগুলোর উপর যেমন নির্ভরশীল, তেমনি মানুষের ওই মুহূর্তে এক্সপেকটেশনটা কি, সে কি প্রত্যাশা করছে সেটার উপর নির্ভরশীল। তেমনি তার ওই মুহূর্তে মোটিভটা কি, কোন লক্ষ্য নিয়ে সে এখন কাজ করছে, সেটা একটা ইস্যু। এবং ফাইনালি সিলেক্টিভ পারসেপশন, সে আসলে পারসেপশনটা ক্ষেত্রে কোনো সিলেক্টিভিটি, কোনো ফিল্টারিং সিস্টেম চালু করেছে কিনা, যেখানে এক্সপোজারটা সিলেক্টিভ হবে, অথবা অ্যাটেনশনের ক্ষেত্রে সে সিলেক্টিভ হবে, মানে খেয়াল করার ক্ষেত্রে, অথবা সে কোনো কিছু ইচ্ছে করে অ্যাভয়েড করার টার্গেট নিয়েছে কিনা, ডিফেন্স করার, এগুলোর উপর নির্ভর করে ওই নির্দিষ্ট বিজ্ঞাপনটা সে আদৌ দেখবে কি দেখবে না, বা তার চোখে পড়বে কি পড়বে না। এই হচ্ছে পারসেপচুয়াল সিলেকশন। Do you have any question on any of these points? আমাদের সামগ্রিক আলোচনার ব্যাপারে কারো কোনো জিজ্ঞাসা আছে? স্যার আমাদের মিড টার্ম রেজাল্ট দিবেন না? তো যখন মানুষ একবার কোনো কিছু খেয়াল করে, খেয়াল করার পরেই সেটা আসলে কি, কি দেখলাম, কি শুনলাম, সেটা সে মানে অন্য আশপাশের বিষয়গুলোর সাথে একটা সম্পর্ক বের করার চেষ্টা করে। দেখেন আমরা এখান থেকে শিখবো টু আন্ডারস্ট্যান্ড হাউ কনজিউমার্স অর্গানাইজ কনজাম্পশন রিলেটেড ইনফরমেশন, অর্থাৎ কোনো প্রোডাক্ট বা সার্ভিসকে কিভাবে ইউজ করতে হয় সেই সংক্রান্ত তথ্যগুলোকে সে কিভাবে অর্গানাইজ করে, সেটা আমরা এখান থেকে একটু জানবো। তো এখানে আমাদের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে ফিগার অ্যান্ড গ্রাউন্ড। সে আসলে জিনিসটাকে কিভাবে খেয়াল করবে তা নির্ভর করে
কোনটাকে সে ফিগার হিসেবে মনে করছে আর কোনটাকে গ্রাউন্ড হিসেবে মনে করছে। দেখেন বলা হচ্ছে থ্রি অফ দা বেসিক স্যার কথা বোঝা যায় না। Three of the basic principles of perceptual organization are figure and ground, grouping and closure. এখনো কি সমস্যা ফেস করছেন? জি স্যার। আমরা বলছিলাম তিনটা জিনিস পারসেপচুয়াল অর্গানাইজেশনের সাথে সম্পর্কযুক্ত। একটা হচ্ছে ফিগার এন্ড গ্রাউন্ড, মানুষ কোনো কিছু দেখার পরে কোনটার সাপেক্ষে কোনটা সেটা আগে বোঝার চেষ্টা করে, এবং এক্ষেত্রে যদি ভুল করে তাহলে সে ভুলভাবে বোঝে। এখানে বলেন তো কোনটা ফিগার আর কোনটা গ্রাউন্ড? বোঝা যায় কিছু? স্যার আজকে এ পর্যন্ত থাক। এই ছবিটা কি বোঝা যায়? এখানে আসলে লেখা কি লেখার উপরে ডট গুলো নাকি ডট গুলোর উপরে লেখাগুলো, একটু কনফিউজিং না? জি স্যার। আসলে কোনটা খেয়াল করতে বলা হচ্ছে, আমরা কনফিউজড হয়ে যাই। আমাদেরকে কি ডট গুলো দেখতে বলা হচ্ছে ডিজাইন, নাকি আমাদেরকে লেখাগুলো দেখার জন্য বলা হচ্ছে যে দেখেন এখানে কি লেখা আছে? লেখাগুলো। হ্যাঁ, তো এভাবে যদি কাস্টমার কনফিউজড হয়ে যায় যে আমাকে আসলে ঠিক কোনটার সাপেক্ষে কোনটা দেখতে বলা হচ্ছে, যেমন একটা মাঠের মধ্যে গরু দেখা যাচ্ছে, এখন মাঠের ব্যাকগ্রাউন্ড মাঠ, গরুটা হলো ফিগার, বিষয়টা কি এরকম, না গরু টরু নিয়ে মাঠকে মূলত বোঝাচ্ছে সেটা? এটা নির্ভর করে যিনি ছবিটা এঁকেছেন, যিনি ছবিটা তুলেছেন তার উপরে। তিনি যদি গরুটাকে ফোকাস চান তার ছবির ধরন, তিনি যদি মাঠটাকে ফোকাস করতে চান যার মধ্যে দুই একটা গরু আছে, ফুল আছে ইত্যাদি, তখন তার মানে অ্যাঙ্গেলটা আনছেন। তিনি যদি ছবি তোলায় ভুল করেন, মানুষের সামনে ছবি স্থাপনায় ভুল করেন, তাহলে মানুষ জিনিসটাকে অন্য কিছু বুঝবে। গেল কি? না স্যার বুঝি নাই, কেটে কেটে আসছে, আবার একটু যে কোনো স্টিমুলির আমরা অনেকগুলো ধরন বলেছিলাম একটু আগে, মনে পড়ে? স্টিমুলি যে অনেকগুলো ছিল, জি নিজে স্যার। একটা স্টিমুলি হতে পারে, তারপরে বিজ্ঞাপন, তারপরে যে কমার্শিয়ালস এর যে অনেকগুলো বিষয়, প্যাকেজিং। তো এই এই স্টিমুলি, সেই স্টিমুলিটা আসলে যখন কাস্টমারের চোখের সামনে আসে, বা যে কোনো দৃশ্যই যখন কাস্টমারের চোখের সামনে আসে, তখন সে কোনটার সাপেক্ষে কোনটা এটা বোঝার চেষ্টা করে। উদাহরণ আমরা এভাবে দিয়েছি যে মাঠের মধ্যে গরু নাকি গরুটার পেছনে মাঠ, এটা বোঝানোর জন্য ছবিটা কিভাবে একজন দর্শকের চোখের সামনে উপস্থাপন করা হবে সেটা অনেক বড় ভূমিকা পালন করবে। মিউজিকের মধ্যে গানের কথা নাকি কিছু কথার এটা মিউজিকের স্টাইলটা দিয়ে বোঝা যাবে। যেমন কখনো দুঃখের সংলাপ হচ্ছে, পেছন থেকে মিউজিক বাজছে, মানুষ কিন্তু মিউজিকটা শোনে না, মিউজিকটা আসে তার কানে, বাট তার মূল ফোকাসটা থাকে কথা। একটা করুণ বিষয়ে আসে আর কথার দিকে, ওই ওই কথাটাকে তখন আরো সুন্দরভাবে ফুটে তোলে মিউজিকটা। তার মানে মিউজিকটা ব্যাকগ্রাউন্ড আর কথাটা হচ্ছে ফিগার। কিন্তু এখানে কথার চেয়ে যদি মিউজিক বেশি হয়ে যায়, তখন কাস্টমারের মনোযোগটা আবার চলে যাবে মিউজিকের দিকে। তো এই হচ্ছে আপনার ফিগার এন্ড গ্রাউন্ড। পরে দেখেন অবসকিউরিং, আপনি বড় স্যার ফিগার বোঝা সূত্র যায় না। বলছেন, কথা বোঝা যাচ্ছে না? হ্যালো, স্যার কথা জয় কি শুনতে বলেন। পাচ্ছেন? জি স্যার, আচ্ছা, শুনতে পাচ্ছি।
অবসকিউরিং দ্য ডিস্টিংশন বিটুইন ফিগার এন্ড গ্রাউন্ড। আপনি যদি কাস্টমারদেরকে কি বোঝাতে চাচ্ছেন আর কোনটা সাপেক্ষে বোঝাতে চাচ্ছেন এটা যদি ক্লিয়ার করতে না পারেন, কাস্টমার উল্টো বুঝবে। একটা উদাহরণ দিচ্ছি। এখানে একটা ছবি আছে, একজন ভদ্র মহিলার ছবি। বলেন তো তার বয়স কত আন্দাজ করে, জাস্ট এতর মধ্যে বা এই বয়সী? স্যার, স্যার 80, 80-90 দিকে। আচ্ছা, দেখি ভিন্ন কোনো মত আছে কিনা কারো। স্যার উনি মহিলাই। সম্ভাব্য বয়সের রেঞ্জটা বলেন। স্যার 50। আচ্ছা, আর কেউ? Anyone with different opinion? স্যার এখানে দুইটা মানুষ বোঝানো হয়েছে। আপনার চোখে কোনটা পড়ছে সেটা বলেন। বৃদ্ধ মহিলা। বৃদ্ধ মহিলা। আচ্ছা, আর কেউ? না স্যার, বৃদ্ধি মনে হচ্ছে। আচ্ছা, তো আপনাদের একটা ক্লাসে দারুণ একটা মিল পেলাম যে সবাই বৃদ্ধ দেখছেন, অথচ এই ছবি দেখালে সাধারণত দুইটা গ্রুপ পার পেয়ে যাই। একটা গ্রুপ বলে যে বয়স হবে 16-17, আর একটা গ্রুপ বলে বয়স হবে 80। তো 16-17 বয়সের কাউকে কি পাচ্ছেন? নাহিদা মনে হয় পেয়ে গেছে। আর কেউ? স্যার দুইটা তো বোঝানো হয়েছে, যখন হয়েছে, কিন্তু আপনি ড্রেসের খুঁজে পাচ্ছেন কিনা? নিচের পার্টটা বোঝানো হয় তখন মনে হয় ইয়াং, কিন্তু যখন চুল বা মাথার ঘুমটাটা বোঝায় তখন এটা বৃদ্ধই লাগে। তো প্রথম দৃষ্টিতে আপনার কাছে বৃদ্ধ মনে হয়েছে, তাই না? জি স্যার। এখন প্রশ্ন হচ্ছে যে যিনি এঁকেছেন তিনি আসলে এটা দিয়ে কি বোঝাতে চান। তিনি ফিগার এবং গ্রাউন্ডটাকে ক্লিয়ার না হলে তখন হবে কি, কাস্টমাররা তিনি হয়তো বোঝাতে চেয়েছেন একটা, কাস্টমাররা বুঝবে আরেকটা। এই ভুল হওয়ার একটা আশঙ্কা থেকে যায়, সেটাই আমরা এখানে বলতে চেয়েছি। যে কাস্টমারের সামনে যখন উপস্থাপন করবেন, ফিগার এবং গ্রাউন্ড ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, আর দিতে না পারলে আপনি মেসেজ দিবেন একটা, কাস্টমার বুঝবে আরেকটা। গ্রুপিং গ্রুপিং বিষয়টা এই ফিগার মানে পারসেপচুয়াল অর্গানাইজেশনে একটা ভালো ভূমিকা পালন করে। কাস্টমার কোন ব্যক্তি ওর আশপাশের জিনিসের সাথে মিল রেখে সে একটা উত্তর বোঝার চেষ্টা করে। তো যদি মহিলা। বলেন। স্যার ওই মহিলা আসলে কি বৃদ্ধ? আপনি কি দেখেছেন? বৃদ্ধ দেখছেন না ইয়াং দেখেছেন? জি স্যার বৃদ্ধই দেখছি। এখানে একটা ইয়াং যে মেয়ে দেখা যাচ্ছে, তাকে কি আপনি খুঁজে পাচ্ছেন? স্যার বোঝা যায় হালকা পাতলা। এই যে দেখেন, সেই মেয়েটার চোখ হচ্ছে এখানে, ঠিক আছে? মেয়েটা অন্যদিকে ফিরে আছে, এটা হচ্ছে তার চোখ, এটা হচ্ছে তার থুতনি। বুঝতে এটা পেরেছেন? বৃদ্ধ মহিলার নাক। হ্যাঁ, বৃদ্ধ মহিলার নাক, বাট ওই কম বয়সী যদি চিন্তা করেন তাহলে সেই মেয়েটার এখানে হচ্ছে চোখ, আর এটা হচ্ছে থুতনি, আর এটা হচ্ছে তার কান। বোঝা গেল? জি স্যার। আচ্ছা, তা আমাদের এখান থেকে মেসেজটা কি সেটা বলেন তো, কি বলেছি আমরা? স্যার এখানে ফিগার এন্ড গ্রাউন্ড বোঝা যাচ্ছে না, কোনটা ফিগার কোনটা ফিগার এন্ড গ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার না করার কারণে এই ছবি দিয়ে কি বোঝাতে চাচ্ছে কাস্টমাররা সেটা এক একজন এক একটা বুঝবে। ঠিক তেমনি আরেকটা কারণে সিলেক্ট অর্গানাইজেশনটা, মানে কাস্টমার যে কোনো কিছু খেয়াল করবে। প্রথম তো সিলেকশন পার্ট আমরা আলোচনা, এখন অর্গানাইজেশন পার্ট আলোচনা চলছে। আশপাশের সাথে যে মিল খুঁজে বের করবে, এর সাথে গ্রুপিং একটা বিষয়, মানে শক্তিশালী ফ্যাক্টর হিসেবে কাজ করে গ্রুপিং। তো গ্রুপিং এর মধ্যে আমরা বলবো যে যখন আপনি আমি আপনাকে যদি দেখাই,
একটু স্বাভাবিক দৃষ্টিতে এটা দেখলে কারো কাছে কি মনে হবে? খুব জটিল কিছু না, জাস্ট সিম্পল হিসেবে এটাকে কি মনে হয় একটা দেখলেই? একটা বৃত্ত। বৃত্ত। একটা বৃত্ত, রাইট। কিন্তু বৃত্তের সংজ্ঞা অনুযায়ী এটা কি বৃত্ত হয়? নো স্যার। না, সে তো সীমাবদ্ধ ক্ষেত্র হতে হবে, সীমাবদ্ধ, কোনো মাঝখানে কোনো ফাঁকা থাকবে না, ঠিক আছে? দ্বিতীয়ত এখানে এই ফাঁকা জায়গায় কি আছে সেটা যদিও বলা হয় না, কিন্তু মানুষ আন্দাজ করে নিচ্ছে যে এখানে সম্ভবত ওই ফাঁকা জায়গাটা দাগই হবে। এই যে সে একটা গ্রুপিং আশপাশের গুলোর সাথে মিল রেখে সে একটা চিন্তা করছে, এটা একটা বিষয়। আল আর আরেকটা হচ্ছে যে যদি মনে করেন যে একটা চেয়ার আছে, টেবিল আছে, বেঞ্চ আছে, ডাস্টার আছে, এই একটা গ্রুপ দেখলে আপনার কি মনে হয় এটার কিসের ছবি? ক্লাসে। ইয়েস, ক্লাসের ছবি। এভাবেই মানুষ গ্রুপিং দেখে একটা আন্দাজ করে ফেলে। আরেকটা হচ্ছে ক্লোজার। ক্লোজারটা আমি বোধহয় আগেই দেখে, এইমাত্র যেটা দেখালাম এটা হবে ক্লোজার। আর গ্রুপিংটা হচ্ছে যে চার পাঁচটা জিনিস দেখলে আর আশপাশের চার পাঁচটা জিনিসের সাথে মিলিয়ে এসে ফিল করে যে এগুলোর সাথে এটা যায়। যেমন কাপ, পিস, প্লেট দেখলে তার একটা চায়ের আসরের কথা মনে হয় যেন। তো ক্লোজার হচ্ছে the people's instinct to organize pieces of sensory input into a complete image of or feeling. অর্ধ সমাপ্ত বিষয় থাকে তখন মানুষ সাইকোলজিক্যালি মানে মন থেকে সেটুকু সমাপ্ত নেয়। যেমন মনে করেন আপনার একটা এই যে বৃত্তটা আঁকলাম, ফোঁটাটা আপনি নিজে থেকে মন থেকে পূরণ করে নিয়েছেন, বাকিটুকু দূরত্ব যতই হোক, এটুকু বলার পর আপনার মনে কি হবে কাছাকাছি কি বলেন তো কাছে দেখি? জি, দূরত্ব যতই হোক, এটুকু শুনলে আপনার মনে পরবর্তী কি অংশটুকু মনে পড়ে? স্যার কি? প্রিয়জন কাছে কাছে থাকুক মানে কি যেন একটা। কাছে থাকুন, কাছে থাকুন। গ্রামীণফোনের একটা স্লোগান হচ্ছে দূরত্ব যতই হোক কাছে। তো এই যে দূরত্ব যতই হোক বলার পরে বাকিটুকু আমি বলি না, বাকি কি বলতাম আপনি জানেন না, কিন্তু আপনার মন থেকে ওই ফাঁকাটুকু পূরণ করে নিচ্ছেন যে কাছে থাকুন। মানুষ কোনো কিছু অর্গানাইজ করার ক্ষেত্রে ফাঁকা যেটুকু সে নেয় যে এখানে বোধহয় এরকম কিছু হবে। তো আমার ছেলেকে আমি সকালে লিখতে দিলাম যে লেখো আজ 11ই জুলাই, মানে সে 11ই জুলাই নিয়ে তাকে বসছিলাম লিখতে। আজ 11ই জুলাই 2021 সালের জুলাই মাসের 11 তারিখ। তো ওকে আগে এরকম লিখিয়েছিলাম, সেজন্য সে মানে এই ফিলিংটা করে নিল যে এর পরের লাইন কি লিখবো। সে বলতেছে ও আচ্ছা তুমি কি লিখতে দেবা, তুমি বলবা যে আজকে আমি 2টা কোরআনের আয়াত মুখস্থ করছিলাম, সেটা না? তো আমার টার্গেট ছিল যে তাকে একটু ভূগোল শেখাবো। সেজন্য আমি যে আজ অমুক তারিখ কোপা আমেরিকা বিশ্বকাপে ফাইনাল খেলেছে আর্জেন্টিনা এবং ব্রাজিল, তাহলে আর্জেন্টিনার রেপ লেখাটা তার অভ্যাস হয়ে যাবে আর ব্রাজিলের রফলা লেখাটাও হয়ে যাবে। এরপর এটা হলো আহ ইসের দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত এই দুটো দেশ, সেটা দক্ষিণ মহাদেশের নামগুলো আমি ফাঁকে তাকে শিখিয়ে ফেলবো এবং ওই মানচিত্রটা সম্পর্কে পরে আমি গুগল থেকে বের করে দেখাবো। এই টার্গেট নিয়ে আমি তাকে লেখাচ্ছিলাম। তো সে শুরুই করলো যে তাহলে আজকে সকালে আমরা কোরআন পড়ছিলাম সেটা মনে হয় লিখতে দিবা তুমি। এই যে ক্লোজার, শূন্যস্থান নিজে থেকে পূরণ করে নেওয়া, এটা কাস্টমারের একটা অভ্যাস। এভাবে কাস্টমাররা শূন্যস্থান পূরণ করে নেয় যে দেখলেই। আপনি যদি কাস্টমারকে এমন ভাবে কিছু দেন যে আপনি বলতে চাচ্ছেন অন্য কথা, কিন্তু কাস্টমার নিকট
এরকম আরো আগের কিছু ঘটনার সাথে মিল রেখে সে ভিন্ন কিছু মনে করে নিচ্ছে, তাহলে কিন্তু সব উদ্দেশ্য বৃথা। তো আপনার খেয়াল রাখতে হবে আমি এমন কিছু বললাম কিনা যেটা অন্য কিছুর সাথে মিলে যায়, ফলে কাস্টমার আন্দাজ করে নেবে যে ওটাই হবে। ওকে, তো অর্গানাইজ করার ক্ষেত্রে ক্লোজার একটা ভূমিকা পালন করে, গ্রুপিং একটা ভূমিকা পালন করে, আর হচ্ছে আপনার ফিগার এন্ড গ্রাউন্ড, এই তিনটা জিনিসের আলোচনা আমরা করলাম, ফিগার এন্ড গ্রাউন্ড, গ্রুপিং, ক্লোজার। সর্বশেষ আলোচনার বিষয় হচ্ছে পারসেপচুয়াল ইন্টারপ্রিটেশন। ইন্টারপ্রিটেশন ইন্টারপ্রিটেশন মানে কি জানো আমরা? কে বলবেন? ইন্টারপ্রিটেশন অর্থ কি? শুনতে পাচ্ছেন আমার কথা? জি, আমার কথা এখন শুনতে পাচ্ছেন? জি স্যার শোনা যায়। আচ্ছা, তো আমরা ইন্টারপ্রিটেশনের একটা বিষয় বলছিলাম, সে ওই সমাজে যেটা চলে সেটাই সে মানে মনে করে নেয় যে এরকমই কিছু একটা হবে। একটা উদাহরণ দিচ্ছি, আমেরিকাতে একবার একটা রং কোম্পানি, তারা একজন সাদা এবং একজন কালো দুইজন লোকের আহ দিয়ে তারা বিজ্ঞাপনটা তৈরি করলো যে দেখেন সেদিন পাশাপাশি দাঁড়া পরিয়ে দিল একজনের সাথে আরেক হাতের, যে আসলে দুজন আহ, দুটো ভিন্ন কালার, অথচ একজন আরেকজন থেকে ডিফারেন্স না, পাশাপাশি থেকে দুটো কালার মিক্স। এটা হলো রং কোম্পানি, তারা একটু ভিন্ন এই বিজ্ঞাপন দেখার জন্য চেয়েছে যে আমাদের পরস্পর দুটো কালার যদি আপনি ই করেন, এর পরে মানুষের কাছ থেকে তারা মানে জরিপ করলো যে এই বিজ্ঞাপন দিয়ে কে উদ্ধার করে নিয়ে যাচ্ছে। বোঝা গেল? জি ওকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, কারণ তারা জানে যে আমেরিকাতে কৃষ্ণাঙ্গরা বিভিন্ন ধরনের অপরাধ করে, শ্বেতাঙ্গরা তাদেরকে মাঝে মধ্যেই ধরে। এই যে ওদের দেশের সিস্টেম অনুযায়ী ওরা এটা চিন্তা করেছে। বাংলাদেশে কিন্তু এরকম কোনো চিন্তা আমরা করতাম না, কারণ আমাদের দেশের সমাজে এগুলো নাই। এরপরে একটু ছেলে ছেলে দেখায় যেন ডাক্তারকে, আসলে সে বুঝবে মানে পারবে কিনা, কিন্তু মোটা তাজা একজন ভড়িওয়ালা লোককে বোঝা যায় যে না অনেক অভিজ্ঞ। বুঝা যায় আমাদের নাই। দেশে এরকম একটা চিন্তা আছে মানুষের, বুঝি না। কথা বুঝি বোঝা নাই। যায় না। কি বলছেন? আচ্ছা, বলতে আপনি ডাক্তারের চেম্বারে গেলে যদি দেখেন যে কম বয়সী একজন লোক বসে আছে, কম বয়সী না
স্লিম ফিগারের একজন লোক বসে আছে, আপনি একটু ধাক্কা খাবেন না? এ লোক আসলে ডাক্তার কেমন কি জানে, কিন্তু যদি তুলনামূলক একটু স্বাস্থ্য ভালো ভড়িওয়ালা একজন লোক বসে থাকেন, তখন মনে হয় না যে খুবই অভিজ্ঞ একজন মানুষ, অনেক কিছু জানেন। জি স্যার। জি আমাদের স্যার। দেশের প্রেক্ষাপটে কি বিষয়টা তাই না? জি স্যার। জি স্যার। ঠিক তেমনি টিচার হিসেবে যদি কেউ এরকম একটু স্বাস্থ্য ভালো ঢোকেন রাগ থাকলে, তো বোঝা যাচ্ছে উনি অভিজ্ঞ একজন শিক্ষক পড়াতে পারবেন আশা করে। এটা কি এলাকায় হয়ে যাবে? ঠিক এটা হচ্ছে। তো বা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স মানুষকে বুঝতে বা বুঝটাকে একটা শেপ দিতে সাহায্য করে। ডেসক্রিপটিভ টার্মস, কোন শব্দ ব্যবহার করে আপনি বোঝাচ্ছেন, সেটা একটা বিষয়। যেমন দেখেন, একটা অ্যাড তারা লিখলো যে মাদার্স এগেইনস্ট ড্রাঙ্ক ড্রাইভিং। এটা দিয়ে তাদের সংক্ষেপটা হলো ম্যাড। এই ম্যাড শুনলেই হঠাৎ করে মানুষের মাথায় কি চিন্তা হবে? যেটা বোধহয় কোন শব্দ দিয়ে আপনি তাদেরকে বিষয়টা বোঝাচ্ছেন, এটা একটা ইম্পর্টেন্ট। বা সে এটা কিভাবে বিবেচনা করবে, এই টাইটেলটাও অনেক সময় বড় একটা বিষয় হয়ে দাঁড়ায় তার জন্য। তো মানুষ মনে করে যে স্ত্রীরা কেমন হয়, ছোটরা কেমন হয়, তাদের একটা দেখেন এখানে স্টেরিওটাইপ দিয়ে রেখেছে। ফার্স্ট ইমপ্রেশন একটা বিষয় হয়ে দাঁড়ায়। প্রথম দর্শনে যুক্তি লাগে, সেই বিরক্তিটা কাটাতে সময় লাগে। ফার্স্ট ইমপ্রেশন স্বীকার করেন বা নিজের মধ্যে কি খেয়াল করেছেন কোন খুব ভদ্র হবে আইডিয়া হলো, পরবর্তীতে আমার কথা শোনা যায়? আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি। মানে প্রথম হচ্ছে এটা হলো লাস্টিং, এটা অনেকদিন টিকে থাকে মানুষের মনে। এজন্য মানে প্রথম দর্শনে যেন ভুল না বোঝে, এই ব্যাপারে কোম্পানি চেষ্টা করে বা চেষ্টা করা উচিত। প্রথম দর্শনে যদি ভুল বোঝে বা প্রোডাক্ট সম্পর্কে যদি একটা নেগেটিভ সেন্স তার মাথায় ঢুকে যায়, এটা বের হতে সময় লাগে। হ্যালো ইফেক্ট মানে হচ্ছে দেখে অন্য সাইড সম্পর্কে আইডিয়া করা। আমরা বলি না উপরে ফিটফাট ভেতরে সদরঘাট। তো হ্যালো ইফেক্টটা হচ্ছে ওয়ান সাইড দেখে বাকি সাইড সম্পর্কে সে আন্দাজ করা যায় বাকিগুলো এরকমই হবে। সেটা কাস্টমার দেখবে সেই সাইডটা অন্তত পক্ষে গুছিয়ে রাখা, ড্রয়িং রুমটা গুছিয়ে রাখলে ভেতরটাও পরিষ্কার থাকবে বলে মানুষ মনে করে, সম্ভবত গোছানো। তেমনি প্রোডাক্টের ক্ষেত্রে, অফিসের ক্ষেত্রে, হাসপাতালের ক্ষেত্রে হয়ে থাকে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কনজিউমার পারসেপশনের আলোচনা। আমরা আজকে মোটামুটি একটু ইসের উপর দিয়ে গিয়েছি, খুব বেশি বিস্তারিত ঢুকি নাই, সামগ্রিক একটা আলোচনা দিয়ে এগিয়ে গেছি। সামগ্রিকভাবে আমাদের এই যে পারসেপশনের 3টা অংশ, সিলেকশন, অর্গানাইজেশন, কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা?